স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাত শাফি। এবার জানাবো খবরের বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। মানববন্ধন থেকে ৩ দফা দাবি জানিয়ে স্বজনরা বলেন, পিলখানার ট্র্যাজেডি নিয়ে রীতিমতো প্রহসন চলেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে সারা দেশে চলছে কর্মসূচি। আজকে আমরা বলতে বাইরে রয়েছেন তারাও মানবতা দাঁড়িয়ে দেওয়া হয়েছিল করে আমরা এখনো শেষ হয়নি এই যুদ্ধে। তোমরা প্রথম এই 24-এর অভ্যুত্থানের মতো এই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আজকে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। এই সমস্যাগুলো কি সেই সিটমহল কেন্দ্রিক? না, সিটমহল না, অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি সিটমহল? না, সিটমহলের না, সিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। সিটমহল হলো আপনার দেশের ভিতরে আমাদের কতটুকু, ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল, একটা জায়গা, একটা পুকুরের, ওইগুলি ছিল। ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। যেটা তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই। এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে চাপা দিয়ে ঢুকিয়েছে, এই ধরনের ঘটনা ছড়া যাচ্ছে। আপনাদের মানুষের যে ম্যান্ডেট ছিল সেখানে মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে না, এটা একেবারে চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না। তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। হ্যাঁ, পরিস্থিতি মাঝে মাঝে তো ঘটনা ঘটছে। আর হয় কি, এক সময় হইতে যেসব এর আগে তো এই মন্ত্রণালয়ে চাকরি করছি, এত টিভি, এত ক্যামেরাম্যান এত ছিল না। এখনো কোথাও একটা আওয়াজ হইলে কিন্তু আপনারা ফট করে জানা যান। আগে হলে এত জানাজানি হইতো না, ঘটনা ঘটে যেত। কিন্তু এখন যেহেতু জানাজানি হয় বেশি, ছোটখাটো বড় ঘটনা ঘটে যেতেছে। তাই আপনি শেষ করি, আপনারা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এটা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাইতেন হয়তো জিনিস আরো বেড়ে যেত। একাত্তর একটা আপনি প্রশ্ন করলেন হলো বিসিএস এর, আর এসআইরা তো বিসিএস কর্মচারী না। একো ক্ষেত্রে তো ওইটা অ্যাপ্লিকেবল হবে না। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্য। সেখান থেকে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কি বলছেন পিলখানা ট্র্যাজেডির শিকার পরিবারের সদস্যরা? তাদের কর্মসূচি নিয়েও জানাবেন। রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এখানে কিন্তু বিডিআর পরিবারের সদস্যদের সাথে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও কিন্তু সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই মূলত হচ্ছে তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন। যারা কারাবন্দী যেসব বিডিআর সদস্য রয়েছেন তাদের মুক্তির দাবিতে মূলত এই মানববন্ধনে কর্মসূচি চলছে। 3 দফা দাবি তারা তুলেছেন। এর মধ্যে মিথ্যা মামলা হচ্ছে বাতিল এবং যেসব বিডিআর কারাবন্দী রয়েছেন তাদের মুক্তি সহ, তারপর হচ্ছে যারা এখনো হচ্ছে যারা চাকরি পাননি, মানে চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবি কিন্তু এই মানববন্ধন থেকে জানানো হয়েছে। মূল বিষয়টা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদের আসলে বিচারের আওতায় আনার দাবিও কিন্তু এই মানববন্ধন থেকে করা হয়েছে এবং করা হচ্ছে। আপনাকে একটু আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এই কর্মসূচি কিন্তু সারা দেশে চলছে। সারা দেশের জেলায় জেলায় কিন্তু একযোগে কর্মসূচি করছে হচ্ছে ভুক্তভোগী পরিবারের, বিডিআরের ভুক্তভোগী পরিবারের সদস্য স্বজন এবং হচ্ছে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে
আসলে মানববন্ধন আসলে অংশ নিয়েছে। তো বিডিআর হত্যাকাণ্ডের এই মানববন্ধন থেকে তারা দাবি করছেন যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত সময় অনেক বিডিআর সদস্য কিন্তু বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন, তারা বিডিআর সদর দপ্তরে ছিলেন না, তারপরও তাদের মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে তারপর হচ্ছে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সব শেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে মানববন্ধন থেকে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ রাকিব। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ সদস্যরা। সকালে রাজধানীর বঙ্গবাজারে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন 661 জন সদস্য। তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা কারণে দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। শ্রমখাতে ৮০% অভিযোগ মজুরি নিয়ে জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, ৪৬টি খাতের মধ্যে ৪২টিতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয় না। আর দেরিতে মজুরি দেয়ায় তৈরি হয় শ্রমিক অসন্তোষ। রাজধানীর ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক আলোচনার আয়োজন করে সিপিডি। সেই আয়োজনে এই তথ্য তুলে ধরা হয়। সিপিডি বলছে, অনেক খাতে 2 থেকে 3 সপ্তাহ দেরি করে মজুরি দেয়ায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়। শ্রমিকের সন্তানের পড়াশোনার কোনো খরচ বেতন কাঠামোতে নেই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ শ্রম অধিকারের ক্ষেত্রে নেতৃত্ব দিলেও সেখানে যেহেতু ডেভিয়েশন ছিল, ফলে বোঝাই যাচ্ছে যে নন গার্মেন্টস সেক্টরগুলিতেও কিন্তু মিনিমাম ওয়েজ প্রাপ্তিতে অনেক ধরনের ডেভিয়েশন আছে। আমাদের প্রথম সাজেশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রিকে মিনিমাম ওয়েজ বোর্ডের আন্ডারে নিয়ে আসায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় এপিবিএনের সাবেক কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। সকাল 10টায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত 1 জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিল। সেদিন প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের 5 আগস্ট চানখারপুলে বোরহান উদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির উৎস তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের নেতা কেমি বেডনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান কেমি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙ্গা হয়েছেন। তাদের সান্নিধ্যে ভালো সময় কাটছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও লন্ডনের নেতারা। তাদের কাছে দেশের খবর জানতে চান সাবেক প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনই চলছে নানা স্বাস্থ্য পরীক্ষা, আর মানসিকভাবেও ভালো আছেন তিনি। এদিকে প্রতিদিনই দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে আসছেন, তবে দেখা করতে পারছেন সীমিত পরিসরেই। স্থানীয় সময় শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেখা করতে যান। এ সময় বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চান তাদের কাছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17-18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। পরিবারের সদস্যদের সান্নিধ্য পেয়ে এখন বেশ ভালো সময় কাটছে তার। তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির
অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। যে শেখ হাসিনা ফেসিস্ট, উনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের একটা অংশ স্লো পয়জনও দিয়েছে এবং উনাকে টর্চারও করেছে। দুর্নীতির অভিযোগে শেখ রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী টিউলিপ সিদ্দিকির পদত্যাগের দাবিও জানান তিনি। বলেন, পদত্যাগ না করলে ব্রিটিশ বাংলাদেশিরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আগুনে পড়েছে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের অন্তত 6টি ট্রাক। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্যারেজ ও দোকান। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রবিবার সকালে রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে একটি গ্যারেজে আগুন লাগে। সকাল 8:05 আগুন লাগার খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ছুটে আসেন বিভিন্ন গ্যারেজের কর্মীরাও। আওয়াজ পাইছি, তারপরে বার হয়ে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি আগুন। ওই কোনার দোকান থেকে আগুনটা লাগছে, তো আমার কর্মচারী এটাই করে এলাম, আরো সবার এটাই করে এলাম, তাতে আগুন লাগছে। আমার নিজের দোকানে আমি নিজে সামলাতে পারি, আর তো সবার ডাকছি। তো সবগুলো হলো মোবিল টোবিল থাকে না, এই কারণে আর কি জুট মোবিল থাকে। ফার্সি দোকান ছিল, এক দোকানে লাগছে, আর মানে প্রত্যেকটা দোকানে আগুন লেগে গেছে আর কি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনো একটা অসুখ হলো অকটেনে আছে, কোনো একটা অসুখে বিভিন্ন হাওয়ার মেশিন, বিভিন্ন ধরনের টায়ার, বিভিন্ন ধরনের অর্থাৎ কি মোটামুটি হাই ফ্লেমেবল ধার্য বস্তু দিয়ে ভরপুর। তো আগুন লাগা মাত্রই একটা সাথে আরেকটা বেড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা ইতিমধ্যে 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। এই ঘটনায় কেউ হতাহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দাবানলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এছাড়া দিক পরিবর্তন করেছে লস এঞ্জেলেসের দাবানল। এতে আরও 1000 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বাতাসের গতি আরও বাড়তে পারে, আর তাতে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, প্যালিসেডস অঞ্চলের আগুন সামান্য নিয়ন্ত্রণে এসেছে, যদিও ওই এলাকায় এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে 22,000 একরের বেশি জায়গা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের 74 জন সদস্যকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মেক্সিকো। ক্যালিফোর্নিয়াকে সর্বাত্মক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সমন্বয়ের প্রধান লরা ভ্যাসকুয়েজ এলজোয়া। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।